আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, সম্ভবত আমরা গতি হারিয়ে ফেলেছি। জীবনে চলার যে গতি থাকে সেই গতি হারিয়ে ফেলেছি। ২ নম্বর হলো যে গন্তব্যে পৌঁছানোর জন্য যে রাস্তা দরকার সে রাস্তা আমরা হারিয়ে ফেলেছি। ৩ নম্বর হলো আমরা যেখানে যেতে চাচ্ছি রাস্তা হারিয়ে সেই জায়গায় যাওয়ার জন্য আমাদের যে লাইট দরকার, আলো দরকার, আমরা সেই আলোর পরিবর্তে অন্ধকারের কবলে পড়েছি। অমানিসার অন্ধকার। এবং শুধু অমানিসার অন্ধকার নয়, আমাবস্যা রাতে, শীতের রাতে, আমাবস্যা রাতে যদি প্রচণ্ড কুয়াশা পড়ে, তাহলে আপনি টর্চ লাইট জ্বালিয়েও কোনো অবস্থাতে ১ হাত দূরে কি হচ্ছে আপনি দেখতে পাবেন না। ঠিক ওরকম একটা অবস্থায় আমরা পড়েছি। ধরুন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন। তো আপনি যে হাইওয়েতে যাচ্ছেন তার পরিবর্তে আপনি একটা ধান ক্ষেতের মধ্যে ঢুকে পড়লেন। আপনার কাছে কোনো কম্পাস নাই। আপনি রাতের অন্ধকারের কারণে পূর্ব এবং পশ্চিম কিছু বুঝতে পারছেন না। প্রচণ্ড শীত এবং চারিদিকে শুধু কুয়াশা। এখন বলেন আপনি চট্টগ্রামে কবে যাবেন? কোথায় যাবেন? কিভাবে যাবেন? ঠিক একই অবস্থা কিন্তু শেখ হাসিনার হয়েছিল। এবং এই কথা আমি ২০১৪-১৫ সন থেকে কন্টিনিউয়াসলি ১০টি বছর আমি বারবার বলেছি যে শেখ হাসিনা পথ হারিয়ে ফেলেছেন, আওয়ামী লীগ পথ হারিয়ে ফেলেছে এবং শেখ হাসিনার যে বিরোধী পক্ষ তারাও পথ হারিয়ে ফেলেছে। এর কারণ হলো তিনি রাষ্ট্রশক্তি ব্যবহার করে ৩টি কাজ করেছেন। প্রথম কাজ হলো তরুণ যে সম্প্রদায় যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে পারে তাদের একটা বিরাট অংশের মধ্যে ভয় তৈরি করার জন্য অনেকে ঘুষ দিয়েছেন, অনেককে নাই করে দিয়েছেন, অনেককে জেলে পুরেছেন, অনেকে গুম করেছেন, অনেককে খুন করেছেন। ২ নম্বর হলো যারা সিদ্ধান্ত নেবেন দলের তাদের সবাইকে করাপ্ট করে ফেলেছেন। একদিকে জেলে নিয়েছেন, অন্যদিকে তাদের কোটি কোটি টাকার ব্যবসা দিয়েছেন, নগদ অর্থ দিয়েছেন। ফলে তারা প্রায় সবাই মীর জাফরের ভূমিকায় আন্দোলনকে বিপথে চালিত করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে। ফলে ১৫টি বছর পুরো রাজনীতি ছিল গতিহারা এবং পথহারা। এর ফলে কি হলো, আমরা আমাদের কাঙ্ক্ষিত মাকামে পৌঁছতে পারিনি। বহুবার আমাদের জীবনের সম্ভাবনা এসেছিল। এমনকি ধরুন সেই গণজাগরণ মঞ্চ, সেটা শেখ হাসিনা বিরোধী একটা আন্দোলন হতে পারত, কিন্তু এই পলিসি করার কারণে সেটাকে তিনি গিলে ফেলেছিলেন। হেফাজতের আন্দোলন, সেটি সরকার বিরোধী হতে পারত, থাকতে পারত, সেটাকে তিনি গিলিয়ে ফেলেছিলেন। দেশের প্রধানতম রাজনৈতিক দলগুলো তাদের নেতৃত্বের পরিবর্তন করা, কোন দলে কে বসবে, কে দলের প্রধান হবে, কে দলের কে পোস্টগুলোতে বসবে, এমনকি জেলা শহরে কার হাতে কোন রাজনৈতিক দলের নেতৃত্ব থাকলে সরকারের জন্য সুবিধা হবে, ওইভাবে গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রেসক্রিপশন দিয়ে নেতৃত্ব সিলেকশন করা হতো। ফলে আমরা যেটা দেখতাম রাজপথে শোষা ফুংফাং, কিন্তু আলটিমেটলি সব জায়গাতে ঘসেটি বেগম, মীর জাফর, রায় দুর্লভ, ইয়ার লতিফের রাজনীতি এই ১৫ বছরে চালু ছিল। এর ফাঁকে যে আন্তরিকতা নিয়ে, সততা নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গেছেন তাকে শেষ হয়ে যেতে হয়েছে, সাস্টেইন করতে পারেনি, সব কিছু শেষ করতে হয়েছে। আর বাকি যারা টিকে ছিলেন তারা ওভাবেই, আমি যেভাবে বললাম, মোরাললেস, কম হতে পারে বেশি হতে পারে, ওভাবেই তারা টিকে ছিলেন। এবং সেই যে রাজনীতির যে ধারা, সেই ধারাটা বলতে গেলে যারা নেতৃবৃন্দ তাদের অস্থি মজ্জা, রক্ত মাংস, মন মস্তিষ্ক সব জায়গাতে একেবারে মিশে গেছে। মানে হাড্ডিতে মিশে গেছে। হাড্ডির মধ্যে যে ওই যেগুলো আমরা চুষে চুষে খাই, মুরগির বা গরুর নলি খাই, ওইগুলোকে মজ্জা বলা হয়, সেগুলোতে মিশে গেছে। রক্ত, রক্তনালী, মাংসপিণ্ড,
পেশি, মন এবং মস্তিষ্ক সব জায়গাতেই ওই জিনিসগুলো এমনভাবে মিশে গেছে। এখন কেউ একটা পাঞ্জাবি না দিলে তাদের ভালো লাগে না, মাস শেষে মাসোহারা না দিলে ভালো লাগে না, ঘুষ না দিলে ভালো লাগে না, দুর্নীতি না করলে ভালো লাগে না, ধমক না খেলে ভালো লাগে না, পদের উপর ২-৪টা বাড়ি না দিলেও তাদের ভালো লাগে না। এইরকম লোকের সংখ্যা অনেক অনেক হয়ে গেছে। যা হোক, সেই অবস্থাতে একটা বিপ্লব আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটাকে আমি আল্লাহর দেওয়া একটা নিয়ামত মনে করি। যারা বিপ্লবে আত্মাহুতি দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তারা আমাদের জন্য নিয়ামত। যারা সফল হয়েছেন আমি তাদেরকে আবাবিল পাখি বলেছি। কিন্তু সময়ের বিবর্তনে এই গত ৭ মাসে পুরো জিনিসগুলো আবার সেই আগের ধারাতে চলছে। শেখ হাসিনার পুরো জমানাটা মূলত আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে ছিল। পুরো জমানাটা আমলারা চালিয়েছেন, ডিজিএফআই চালিয়েছে, এনএসআই চালিয়েছে, ডিবি চালিয়েছে, পুলিশ চালিয়েছে এবং পুলিশের, ডিবির এবং সেনাবাহিনীর যে সকল কর্মকর্তা এক একটা ফ্রাঙ্ক আইনস্টাইনের দানব ছিল। আজরাইলের মতো তাদের ভাবসাব ছিল। যেদিকে তাকাতো শুধু ছারখার হয়ে যেত। ওই জিনিসটি কিন্তু এখনো বন্ধ হয়নি। শুধুমাত্র চেহারাগুলো পরিবর্তন হয়েছে। চেয়ার ঠিকই আছে, চেয়ারে যারা বসেছে তারা কৌশলী হয়েছে, মিডিয়াকে অ্যাভয়েড করেছে, কৌশলী হয়েছে, কিন্তু অপকর্ম যা করার সবে কিন্তু তারা করে যাচ্ছে। আর সেই অপকর্মের কারণে রাজনীতি, ক্ষমতা, সুযোগ সুবিধা, ব্যবসা বাণিজ্য, মানে যা কিছু রয়েছে সব কিছু ৩ ভাগে বিভক্ত হয়ে গেছে। ৩টি ধারা তৈরি হয়ে গেছে এবং যে যার জায়গাতে বসে ক্ষমতার রশিটা টানাটানি করছে। আগে যেমন শেখ হাসিনার কিছু হুকুম পালিত হতো, আমরা বাইরে থেকে দেখতাম যে শেখ হাসিনার সর্বময় ক্ষমতা, কিন্তু আসলে তার 1% ক্ষমতাও ছিল না। বেনজিরকে হুকুম দেওয়ার ক্ষমতা তার ছিল না। ডিবি হারুন শেখ হাসিনা কথা শুনতেন, এমনি কানে কানে শুনতেন, কিন্তু তিনি যা করার তাই করতেন। জেনারেল আজিজ কিংবা অন্য সেনাপ্রধান বা ডিজিএফের যারা প্রধান ছিলেন তারা মিটিংয়ে অ্যাটেন্ড করতেন, মাথা নোয়াতেন, সব কিছু করতেন, কিন্তু আসল কাজটা তারা তাদের নিজেদের মতো করেই করতেন। এখন ওই সকল পদ পদবিতে যারা আছেন তারা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা শুনছেন? আপনার কি মনে হয়? ডক্টর ইউনূসের যারা লোকজন আছেন তাদের কথা শুনছেন? আপনারা নিজেরাই সিদ্ধান্ত নেন, দেখেন কি হচ্ছে। বরং পরিস্থিতি আগের চাইতে, অর্থাৎ শেখ হাসিনার জমানার চাইতে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে অন্তত ১০০ গুণ ডেটোরিয়েট করেছে। নিয়োগ, বদলি, প্রমোশন, তারপর দৈনন্দিন কাজকর্ম, জবাবদিহিতা এবং বাজেট প্রণয়ন, এই পুরো কাজগুলোর মধ্যে রীতিমতো রশি টানাটানি শুরু হয়ে গেছে। এখানে যে টিম ওয়ার্কটি দরকার, মন্ত্রীদের একটা টিম ওয়ার্ক, যেটাকে এখন উপদেষ্টা রয়েছে, সেইখানে বাংলাদেশে এখন মন্ত্রীদের কোনো টিম ওয়ার্ক আছে আমার কাছে মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে যার মন্ত্রণালয় বা যার যতটুকু ক্ষমতা আছে, যার যতটুকু চাপা আছে, অতটুকু সে ব্যবহার করার চেষ্টা করছে এবং কোনো মতে, যাকে বলা হয় অনেকটা বক ধার্মিক হয়ে নিজেদের দুর্বলতা গোপন করে তারা টাইম পাস করছে। কিন্তু সত্যিকার অর্থে দেশ জাতি কল্যাণ, ডক্টর মোহাম্মদ ইউনূসের উন্নয়ন, জুলাই আগস্ট বিপ্লবের স্পিরিটকে ধারণ করা এবং রাষ্ট্রের জন্য, রাজনীতির জন্য, দেশের জন্য জীবনের ঝুঁকি নেওয়ার যে ক্ষমতা রাজনৈতিক নেতাদের রয়েছে বা তারা যে কাজটা করে, এই কাজ এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন সিঙ্গেল লোকের নেই। ২ নম্বর হলো যে ক্ষমতার যে বলয়গুলো রয়েছে, ধরুন ক্যান্টনমেন্ট, তারপরে সচিবালয়, বিচার বিভাগ। তো এই তারা একটা রাজনৈতিক দলের নেতাদের প্রতি তাদের যে কমিটমেন্ট থাকে, তাদেরকে যেভাবে ভয় করে, সম্মান করে, ওই জিনিসটি তাদের মধ্যে নেই, একেবারেই নেই। কেন নেই? এর কারণ হলো
ধরুন একজন সংসদ সদস্য তার নির্বাচনী এলাকাতে তার কথায় 1 লাখ লোক রাস্তায় নেমে যাচ্ছে, তার কথা মতো মন্ত্রী চলছে, একজন সংসদ সদস্য মন্ত্রীকে একটা ধমক দিতে পারছে, একজন সংসদ সদস্য দরকার হলে প্রয়োজন হলে সে প্রধানমন্ত্রীর রুমে সরাসরি ঢুকে যেতে পারছে উইদাউট এনি পারমিশন। আবার এমপিকে নিয়ন্ত্রণ করার জন্য উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, তারা সবাই তার উপর একটা চাপ প্রয়োগ করতে হচ্ছে বা করতে পারছে। তো ফলে কি হলো, এলাকার চৌকিদার থেকে শুরু করে প্রধানমন্ত্রীর দপ্তর এবং প্রধানমন্ত্রীর চেয়ার, তার মধ্যে একটা রাজনৈতিক কোলাবোরেশন, চেইন অফ কমান্ড সেখানে কাজ করে, যেটি এখন এখানে শূন্য। যারা আছেন তারা কতদিন থাকবেন তারা নিজেরা জানেন না, আর তাদের কথা যারা ফলো করবেন তারা যেহেতু কোনো টাইম টেবল নেই, তাদের কোনো বৈধতা কোন ক্ষমতা বলে আছেন, তাদের ভবিষ্যৎ কি, তারা নিজেরা নিজেদেরকে কতটা, অর্থাৎ উপদেষ্টারা নিজেরা নিজেদেরকে কতটুকু রক্ষা করতে পারবেন, আর তাদের হুকুম যারা তামিল করবেন তারা কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে কোনো বিশ্বাস আস্থা নেই। এবং পারস্পরিক সংকট, মানে সম্পর্কের যে সংকট, এই সংকটটা এখন চরম আকার ধারণ করেছে। ফলে এখানে প্রশাসনের মতো চলছে। সচিবালয়ে যদি ধরেন একজন কর্মকর্তা, জামাতের কর্মকর্তা, সে সেই জুলাই আগস্ট বিপ্লবের পরপরই সেপ্টেম্বর অক্টোবর মাসে একটা ভালো পদে বসে গেছেন। এখন বসার পরে বিএনপির তার অধীনস্থ যারা লোকজন আছেন তাকে সরানোর জন্য তারা চেষ্টা করছেন যে আওয়ামী লীগের সঙ্গে তার কি কি সম্পর্ক ছিল। আবার ধরুন 10 জন কর্মকর্তা একেবারে কট্টর আওয়ামী লীগ, তারা এই সময়টাতে অবস্থা বুঝে বিএনপি হয়ে গেছে অথবা জামাত হয়ে গেছে। ফলে ওখানে যে কাজটি হচ্ছে সেটি হলো সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। যারা ইতিমধ্যে চাকরি হারিয়েছেন, যারা ওএসডি হয়েছেন, যারা জেলে গেছেন, তাদের কথা আলাদা, কিন্তু যারা এখন বসে আছে এই মুহূর্তে তাদের মধ্যে অন্তর্ঘাত, নিজেদের মধ্যে অন্তর্ঘাত, এটি প্রবল আকার ধারণ করেছে। 2 নম্বরে যে প্রবলেমটা সেটা হলো, পুলিশ কি ডিসি সাহেবের কথা শুনবেন না ডিসি সাহেব পুলিশের কথা শুনবেন? থানার ওসি সাহেব কি দায়িত্বরত যে সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছেন টহলরত, যার ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে, তার কথা শুনবেন নাকি শুনবেন না? এগুলো নিয়ে দ্বন্দ্ব একেবারে চরমে। ফলে কি হচ্ছে, কখনো কখনো সেনা কর্মকর্তাদের হাতে থানার কর্মকর্তা লাঞ্ছিত হচ্ছে, কখনো আবার থানা কর্মকর্তাদের হাতে সেনা কর্মকর্তা লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছে। একই অবস্থা সিভিল সার্ভিসে। ফলে ক্ষমতার যে রশি আমলাতান্ত্রিক লেভেলে 3 দিক থেকে টানা হচ্ছে। এখন একটা রশি যদি 3 দিক থেকে টানে, অর্থাৎ এক মাথা টানছে ধরুন এক পক্ষ, অন্য মাথা আর এক পক্ষ, আর মধ্যের যে অংশ সেখানে আর একজনে টানছে, তাহলে সেটা কি হবে? সেটা প্রথমত ক্ষমতা, সেই দড়িটির দৈর্ঘ্য যদি 1 গজ হয় তাহলে সেটা প্রথমত দৈর্ঘ্যটা কমে যাবে, এরপর একটা সময় এটা ছিঁড়ে যাবে, এবং এটা একটা এমন ত্রিভুজ তৈরি করবে, সেই ত্রিভুজের 2টো বাহু আছে, আর একটা বাহু ফাঁকা, কিন্তু এটা একটা ত্রিভুজ। এবং এটা জ্যামিতির ভাষা বলেন, অঙ্কের ভাষায় বলেন, একটা ভয়াবহ অবস্থা। সচিবালয়ে যেভাবে একটা ত্রিমাত্রিক অবস্থা তৈরি হয়েছে, প্রশাসনে যেভাবে একটা ত্রিমাত্রিক অবস্থা তৈরি হয়েছে, অর্থাৎ একটা ত্রিভুজ তৈরি হয়েছে যেটার 2 বাহুর ত্রিভুজ, অর্থাৎ রশি নিয়ে 3 জনের টানাটানি করছে, এখানে জড়া নাই, এক পক্ষ টানছে ডান দিকে, আর এক পক্ষ বাম দিকে, আর এক পক্ষ ধরেন দক্ষিণ দিক থেকে টানছে। তাহলে ত্রিভুজের মতো করে দড়িটা হয়ে গেছে, কিন্তু ত্রিভুজের সংযোগ হয়নি, তৃতীয় বাহু নেই এখানে। ঠিক সেম ঘটনা ঘটছে রাজনীতির অঙ্গনে। আওয়ামী লীগের মধ্যে, বিএনপির মধ্যে, জামাতের মধ্যে, জাতীয় পার্টির মধ্যে, এমনকি এনসিপি, তারাও আগের মতো কাজ করতে পারছে না। আর এই সকল সংযোগগুলোর সঙ্গে আবার যমুনা কেন্দ্রিক
অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিস কেন্দ্রিক, সেখানে গিয়ে আবার একটা ত্রিমাত্রিক 3 দিক থেকে এইভাবে টানাটানি করছে যমুনাকে। আবার বঙ্গভবন কেন্দ্রিক ওনার যে সাংবিধানিক ক্ষমতা আছে রাষ্ট্রপতির, সেখানেও 3 দিক থেকে টানাটানি হচ্ছে। ফলে এই ত্রিমাত্রিক টানাটানিতে পুরো রাজনীতির ময়দান, পুরো প্রশাসন, পুরো দেশ, কাল, সমাজ, চিন্তা চেতনা, অর্থনীতি সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, 2025 সনের এপ্রিল মাসের 12 তারিখ সকালে আজকের এই ভিডিওটি করছি। আজকের দিনের একটি উল্লেখযোগ্য খবর হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে প্রতি বছর পহেলা বৈশাখ উদযাপনের জন্য তারা একটি থিম, যাকে বলা হয় একটা থিম, যেটার সঙ্গে আদর্শ থাকে, চিন্তা থাকে, চেতনা থাকে, সেটিকে কেন্দ্র করে একটি মূর্তি তৈরি করে। যে ভাষায় তারা বলুক না কেন, আমরা সেটাকে মূর্তি বলবো। তারপর সেই মূর্তি কখনো মাছ হয়, কখনো এনিথিং, আমার এগুলো মনেও থাকে না। আর সেগুলো নিয়ে ছেলেরা মেয়েরা ঢাকা শহর ঘোরাফেরা করে, এবং এটাকে বলা হয় মঙ্গল শোভাযাত্রা। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, তখন এই পহেলা বৈশাখের দিনে এই মঙ্গল যে শোভাযাত্রা, এই শোভাযাত্রাতে আমিও গিয়েছি। তখন এতটা ব্যাপক ছিল না, কিন্তু এখন এটিকে রীতিমতো ব্যাপক হয়ে গিয়েছে। পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, তারপর ওই দিনকে কেন্দ্র করে নাচ গান, আনন্দ ফুর্তি। এরপরে আবার এটাকে আর একটু বৃহত্তর পরিসরে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য পান্তা ইলিশ এবং পান্তা ইলিশের মেলা সারা বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে পড়েছে। এখন এই সকল কর্মকাণ্ডের সঙ্গে প্রথম থেকেই আমাদের দেশের যারা তৌহিদি জনতা, তাদের ভীষণ রকম আপত্তি ছিল। তারা এটিকে শিরক, এটিকে বেদাত এবং এটিকে ইসলাম থেকে খারিজ হওয়ার একটা উপকরণ হিসেবে তারা দেখার চেষ্টা করেছে। বাংলাদেশের বরেণ্য আলেম ওলামা, যাদের কোটি কোটি ভক্ত এবং শ্রোতা রয়েছেন, তারা তাদের লিখনীতে, তাদের বক্তব্যে এই পহেলা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রার বিরুদ্ধে ধীরে ধীরে তারা জনমত তৈরি করে ফেলেছিল। এবং তাদের একটা বিরাট অংশ যেভাবে এই দিবসটিকে নিয়ে উন্মাদনা, তরুণদের উন্মাদনা, চারুকলা ইনস্টিটিউটের ছেলে মেয়েদের যে অক্লান্ত পরিশ্রম, এটাকে নিয়ে তারা যেভাবে প্রচার চালাচ্ছিল, তার বিপরীতে আবার এটার পক্ষের যারা লোকজন, তারাও কিন্তু ভীষণভাবে মনে করেছিল যে না, তারা যে কাজটি করছে এটি সঠিক করেছে। এবং এই কর্মকাণ্ডে একটা সময় সন্ত্রাস জড়িয়ে পড়ে। উদিসির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বোমা হামলা, রমনার বটমূলে, এরকম সন্ত্রাসবাদের একটা লক্ষণ। তো যা হোক, এভাবে চলে আসছে পরস্পর বিরোধী মতদ্বৈততা। তারই মধ্যে এই 2025 সনের যে সময়টি, এই সময়টিতে এখন বাংলাদেশে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব দীর্ঘজীবী হোক, ইসলামী বিপ্লব সফল হোক, ইসলামী খেলাফত কায়েম হোক, এরকম যে একটা উচ্ছ্বাস, চারিদিকে তাকিয়ে মনে হচ্ছে যে খুব দ্রুত আমরা খোলাফায়ে রাশিদিনের জমানায় প্রবেশ করতে যাচ্ছি এবং আমরা একজন হজরত উমরকে পেয়ে গেছি বা পেয়ে যাব। আমাদের এই দেশ আগামীতে মদিনা কেন্দ্রিক যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, তার একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে পড়বে। এবং মদিনা রাষ্ট্রকে কেন্দ্র করে হজরত উমর যেভাবে খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়ে সিরিয়া দখল করেছেন, প্যালেস্টাইন দখল করেছেন, আমর ইবনুল আসকে পাঠিয়ে মিশর দখল করেছেন, আবু উবায়দা ইবনে জাররাকে দখল করে রোমান বাহিনীকে পরাজিত করেছেন, তার সঙ্গে সঙ্গে ইরান, আজকের যে ইরান, সেটি দখল করা হয়েছিল। এবং এর বাইরে সাইপ্রাস, তুরস্ক, সেখানে আক্রমণ চালানো হয়েছিল এবং বিরাট অংশ জয় করা হয়েছিল। এমনকি কনস্টান্টিনোপলেও কিন্তু
মুসলিম বাহিনী গিয়েছিল খুব অল্প সময়ের মধ্যে। তো কাজে আমরা যদি একজন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাই, বা শাহ হারুন রশিদকে পাই, খলিফা ওলীদ ইবনে আব্দুল মালিককে পাই, কিংবা আব্দুল মালিক ইবনে মারওয়ানকে পাই মুসলিম খেলাফতের অধীনে, কিংবা সুলতান সুলেমানের মতো কাউকে পাই, তাহলে দেখা যাচ্ছে যে এই বাংলা একটা সময় সারা পৃথিবীতে সব কিছুর একটা কেন্দ্র হবে। একসময় বাগদাদ যেভাবে সব কিছুর কেন্দ্র ছিল, দামেস্ক কেন্দ্র ছিল, ইস্তাম্বুলের যে সাবেক কনস্টান্টিনোপল, সেখান থেকে এসে ইস্তাম্বুল যেভাবে কেন্দ্র হয়েছিল, এভাবে ঢাকাও একটা সময় সারা পৃথিবীর যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা, কৃষ্টি, কালচার, এগুলোর একটা কেন্দ্রভূমি হতে পারে। মুসলমানদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেখানে ইবনে সিনা, আল খাওয়ারিজামি, তাদের মতো মহামানব, আল বিরুনির মতো মহামানব এই বাংলায় আবার তৈরি হবে। এবং এরা জ্যোতির্বিজ্ঞান, এরপরে তারা মহাকাশ বিজ্ঞান, এরপরে তারা অঙ্ক, জ্যামিতি, এগুলো নিয়ে যেভাবে কাজ করবে, তার সঙ্গে সঙ্গে এআই নিয়ে কাজ করবে, এরকম স্বপ্নে বিভোর হয়ে আমাদের এক শ্রেণীর ইসলামপন্থী যারা আছেন, তারা সামাজিক মাধ্যমে একেবারে নিদারুণ আশাবাদ ব্যক্ত করছে। আর প্রতিপক্ষ যারা আছে তাদেরকে গালাগাল করে কাফের, মুনাফিক, মুশরিক থেকে শুরু করে আরও যত অশ্লীল এবং অশ্রাব্য গালাগাল তারা দেয়া দরকার, সেই জিনিসগুলো কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। তো এই যে এবছরের যে পহেলা বৈশাখের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রথমে প্রশ্ন আসলো যে মঙ্গল শোভাযাত্রা যেটি নামকরণ করা হয়েছিল, এটি থাকবে কি থাকবে না। পরবর্তীতে যেহেতু এখন এই দেশে ইসলামপন্থীদের খুব জয় জয়কার, তাদের দাবি পূর্ণ হলো, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হয়ে গেল। দ্বিতীয় যে বিষয়টি দেখা গেল সেটি হলো, এখানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তার একটি বিকট বীভৎস মূর্তি বানানো হলো এবং এই মূর্তির সঙ্গে আপনি দেখবেন যে গোলাম আজমের একটা মূর্তি তৈরি করেছিলেন পটুয়া কামরুল হাসান 1971 সনে। গোলাম আজমের একটা তৈরি করেছিলেন এবং আব্বাস আলী খান, জামাত নেতা আব্বাস আলী খানের একটা মূর্তি তৈরি করেছিলেন। ভীষণ রকম, যাকে বলা হয় রাজাকার, আলবদর, আশামস, এদের সেই ছবিগুলো দেখলেই সেই গোলাম আজমের সেই কুখ্যাত ছবি ফুটে ওঠে। এখন অনেকটা ঠিক সেই ছবির সঙ্গে গোলাম আজমের ছবিকে যেভাবে বিকৃত করা হয়েছিল, হুবহু ঠিক ওইরকম একটা শেভ এনে শেখ হাসিনার একটা মূর্তি তৈরি করা হচ্ছিল। এবং এই যে আজকে আমি ভিডিও করছি 12 তারিখে, গত রাতের খবর হলো সেই মূর্তি পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কারা পুড়িয়েছে? কেউ হয়তো বলবেন যে এটা আওয়ামী লীগের লোকজন সেখানে গিয়ে পুড়িয়েছে, যে এত বড় সাহস, আমাদের এখনও ক্ষমতা, আর কয়দিন পরে আমাদের নেত্রী বাংলাদেশে আসবেন এবং সিংহাসনে বসবেন, সবাইকে আবার এক হাত তিনি দেখিয়ে দিবেন, কাউকে জেলে পুরবেন, কাউকে শাস্তি দেবেন, কাউকে টানাবেন, এই তো আর অল্প কয়টা দিন। আর তার মধ্যেই তার মূর্তি নিয়ে, এই রাজপথে বিকৃত মূর্তি নিয়ে উল্লাস করা হবে, আমরা মরে গেলে এটা সহ্য করব না। এরকম আওয়ামী যারা লোকজন রয়েছেন, তারা এই কুকর্ম বা এই কর্ম বা সুকর্ম করে থাকতে পারেন। দ্বিতীয় আরেকটি গ্রুপ যারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার মূর্তি হোক, গোলাম আজমের মূর্তি হোক, বঙ্গবন্ধুর মূর্তি হোক, জিয়াউর রহমান সাহেবের মূর্তি হোক, যার কিছু হোক না কেন, সকল মূর্তি ইসলামে নিষিদ্ধ, শিরক এবং বেদাত। ফলে এই যে সাবেক মঙ্গল শোভাযাত্রা, সেটাকে এখন আনন্দ শোভাযাত্রা বা কি যেন নাম দিয়েছে। তো সেখানে মূর্তি থাকবে কেন? সেখানে স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তারপরে সেখানে স্লোগান হবে আহলান ওয়া সাহলান, যে স্লোগান স্বাগতম স্বাগতম, নওরোজ মানে নববর্ষ, আহলান সাহলান, আহলান ওয়া সাহলান ইয়া নওরোজ, বাংলা নববর্ষ, বাংলা নওরোজ। তো এইভাবে স্লোগান হবে। তারপরে সেখানে হামদ হবে, আল্লাহর প্রশংসা হবে, নাত হবে, অনেকে কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, তারপরে সেখানে মিলাদ হবে, তারপরে সবাই সরোয়ার্দী উদ্যানে বসে তারা আল্লাহর কাছে মোনাজাত করবে। মোনাজাত করার পরে তারা বলবে যে হে আল্লাহ, আগামী বছরটি যেন অনেক সুন্দর সুন্দর ভাবে আমাদের কাটে, কোনো বন্যা, কোনো ঝড়, কোনো বৃষ্টি যেন না আসে, তোমার রহমত চাই, তোমার বরকত চাই।
তারপরে মিলাদ পড়ার পর সেখানে জিলাপি খাওয়া হবে, আমিত্তি জিলাপি এগুলো খাওয়ানো হবে। তো এগুলো হতে পারে। তারপরে শেষে কোরাস করে বিকেলবেলা আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান মানে সেখানে গজল হবে, সেই হামদ হবে, নাত হবে। তো এগুলো হতে পারে। এগুলো নিয়ে যাকে বলে ইসলামিস্ট যারা রয়েছেন তাদের চিন্তাভাবনা আপনি ফেলে দিতে পারবেন না। কিন্তু তা না করে বাসন্তী রঙের শাড়ি পরে, তারপরে নারীরা উন্মুক্ত বক্ষ নিয়ে, পুরুষেরা সেই সেখানে নারীদের একেবারে গায়ের সঙ্গে গা ঘেঁষে মিশে তারা সেখানে এক ধরনের উন্মাদনা নিয়ে লম্ফ দিবেন, ঝম্প দিবেন, এটা তো তৌহিদি জনতা মানতে পারে না। ২ নম্বর হলো যে মিছিলের একেবারে সামনে সেটা একটা মূর্তি থাকবে, সেই মূর্তিকে কেন্দ্র করে তারা লাফাবে। এটা তো বাছুর পূজার মতো ঘটনা, বনি ইসরায়েলের বাছুর পূজার মতো ঘটনা। তো সেই বাছুর পূজাকে বন্ধ করার জন্য যেখানে আল্লাহর রাসূল, দুজন আল্লাহর রাসূল, একজন হযরত হারুন আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাম, তারা যে কষ্ট করেছেন, যে জিহাদ করেছেন, তো বর্তমান জমানার যে তৌহিদি জনতা তারা এরকম একটা সাধারণ মানে কাঠের তৈরি, বাঁশের তৈরি, মাটির তৈরি একটা মূর্তি, সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবেন না। এই জবাব তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কীভাবে দিবেন? তো এই বিশ্বাস থেকে যদি কেউ এটাকে পুড়িয়ে থাকেন, সেটাও হতে পারে। কেননা এই ধরনের একটা জিহাদি কর্মকাণ্ডে এক ধরনের জান্নাত পাওয়ার, জান্নাতুল ফেরদাউস পাওয়ার একটা অবস্থা থাকে। তো এরকম তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে। এখন সেই বিতর্কের মধ্যে রীতিমতো অনেকের কাছে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে এরকম একটা ঘটনা ঘটলো, তাহলে আমরা যদি এরকম একটা অনুষ্ঠান করি তাহলে সেটার পরিণতি কি হবে? ২ নম্বর হলো যে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আজকে এই ১০ তারিখ ১২ তারিখে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো শাহবাগ এবং যাকে বলা হয় সরোয়ার্দী উদ্যান, এই দুটো এলাকাকে কেন্দ্র করে ফিলিস্তিনি যে নির্যাতন জুলুম চলছে, ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করার জন্য ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার বিরুদ্ধে তৌহিদি জনতা তারা ডাক দিয়েছে। এবং সেই তৌহিদি জনতার সেই বিপুল যে বিপ্লব, বিপুল যে উৎসাহ উদ্দীপনা, তার সঙ্গে ছোট বড় সমস্ত রাজনৈতিক দলগুলি মোটামুটি সেখানে যোগদান করতে যাচ্ছে বলে গতকাল রাত পর্যন্ত শুনেছি। তো এখানে যতটা আশা করা যাচ্ছে, আমি এখন পর্যন্ত জানি না, আশা করা যাচ্ছে যে শাহবাগ থেকে একেবারে মৎস্য ভবন পর্যন্ত তাদের গণসমাবেশ এত বিশাল এবং ব্যাপক হবে যেন যে গণজাগরণ মঞ্চের যে উপস্থিতি, সেই উপস্থিতি যেন এখানে ম্লান হয়ে যায়। অর্থাৎ গণজাগরণ মঞ্চের যখন রমরমা অবস্থা, তখন একদিকে কাঁটাবন মসজিদ, অন্যদিকে মৎস্য ভবন, পুরো শাহবাগ চত্বর থেকে শুরু করে টিএসসি, তারপরে সরোয়ার্দী উদ্যান, আর অন্যদিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের একদম সম্মুখ পর্যন্ত তিল ধারণের জায়গা ছিল না। এখন আজকের টার্গেট হলো যে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে উল্লাস সেদিন তারা করেছিল, আজকের তৌহিদি জনতা তার সাথে বড় একটা সমাবেশ করে ইসলামের যে বিপ্লব, ইসলামের যে বিপ্লব, ইসলামের যে স্পিরিট, এটাকে তারা প্রমাণ করার সর্বোচ্চ চেষ্টা করবে। এখন অনুষ্ঠান শেষে দেখা যাবে যে এটা কত বড় হলো। তো এগুলো নিয়ে বাংলাদেশে নানা রকম রসায়ন তৈরি হচ্ছে। আগামীতে ইতিহাসের যে পথ পরিক্রমা রচিত হবে, সেই পথ পরিক্রমার জন্য অনেকগুলো ক্ষেত্র, অধিক্ষেত্র, বৃত্ত, বলয়, এগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এখন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা সেই বিষয়গুলো বুঝতে পারছেন কিনা এবং আগামীতে সেই জিনিসগুলো তারা কীভাবে সামাল দেবেন, এটা তাদের ব্যাপার। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।